নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির প্রথম বৈঠক আর কিছুক্ষণ পরই সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে হবে এই বৈঠক। গতকাল 6 সদস্যের সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে। আর কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি SM কুদ্দুসজামান, মহাহিসাব নিরীক্ষক মোহাম্মদ মুসলিম চৌধুরী, পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন এবং রাষ্ট্রপতি মনোনীত সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহুল হোসাইন ও কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। 15 কার্যদিবসের মধ্যে ইসি গঠনে 10 জনের নাম প্রস্তাব করবেন তারা, আর সেখান থেকে 5 জনকে মনোনয়ন দেবেন রাষ্ট্রপতি। দর্শক, এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান। আমরা চলে যাচ্ছি তার কাছে। মাসুদুর রহমান, নির্বাচন কমিশনের যে সার্চ কমিটি আর কিছুক্ষণের মধ্যেই বৈঠকে বসবেন, তাদের প্রথম বৈঠক হওয়ার কথা রয়েছে আজকে। কি অবস্থা এই মুহূর্তে? ইশরাত, কিছুক্ষণ আগে যে সার্চ কমিটির যে সদস্যরা ছিলেন এর মধ্যে 4 জন এসছেন। সরকারি কর্ম কমিশনের যিনি চেয়ারম্যান তিনি এসছেন, মহাহিসাব নিরীক্ষক তিনিও এর মধ্যে চলে এসছেন রাষ্ট্রপতি মনোনীত যে 2 জন সদস্য সোহুল হোসাইন এবং আনোয়ারা সৈয়দ, 4 জনই চলে এসছেন এবং বাকি 2 জন আপিল বিভাগের যিনি বিচারপতি ওবায়দুল হাসান যিনি সভাপতিত্ব করবেন তিনি কিন্তু এখানেই আছেন এবং হাইকোর্ট বিভাগের যিনি বিচারপতি তিনিও এখানেই আছেন। কাজেই 4:30টার যে বৈঠক সেটি 4:30টায় শুরু হবে। আমরা যদি একটু বলি সেটি হলো যে এই যে আজকের আনুষ্ঠানিক বৈঠকের মধ্য দিয়ে সার্চ কমিটি গঠনের দেশের 13তম যে ইসি গঠনের যে প্রক্রিয়া সেটি আনুষ্ঠানিকতার আরেকটি রূপ পাবে। কারণ হলো যে গতকাল যে সার্চ কমিটি করা হয়েছে এটি আজকের প্রথম বৈঠক। আমরা এবং এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি সেটি হলো যে আজকে প্রথম বৈঠকে তারা বিশিষ্টজনদের সাথে বৈঠকে বসার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং একই সাথে রাজনৈতিক দলগুলো যেগুলো সংসদে প্রতিনিধিত্ব করে এবং নির্বাচন কমিশনে যাদের নাম রয়েছে তাদের কাছে থেকে কিছু নিরপেক্ষ ব্যক্তিদের তালিকা চাবেন এবং আজকে সার্চ কমিটি থেকে এই কমিটির বৈঠকের পর আরেকটি সিদ্ধান্ত হবে, সেটি হলো যে মুখপাত্র নির্ধারণের একটি বিষয় চূড়ান্ত হবে। তো আমরা যেটা জানতে পেরেছি আরও সেটি হলো যে এই সার্চ কমিটির যেহেতু মেয়াদ রয়েছে 15 দিন, কিন্তু সংবিধান অনুযায়ী এই বর্তমান যে ইসি তাদের মেয়াদ রয়েছে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। এর অর্থ 15 কার্যদিবস সময় পেলেও সংবিধান অনুযায়ী 9 দিন সময় পাবেন এই সার্চ কমিটি। তো এখন এই সার্চ কমিটি এই সময়ের মধ্যে করবেন কিনা নাকি সাংবিধানিক শূন্যতা তৈরি হবে এটি আসলে আজকের প্রথম বৈঠকেই নির্ধারণ করা হবে। সব মিলিয়ে আমরা হয়তো ঘন্টা দেড়েকের এই বৈঠকের পর আমরা জানাতে পারবো প্রথম ইসি এবং নির্বাচন কমিশনারদের খোঁজ করার বিষয়ে প্রথম যে বৈঠক এখানে কি ফলাফল আসছে। ইশরাত, মাসুদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মাসুদুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং জানাচ্ছিলেন ইসি গঠনের যে সার্চ কমিটি তার আজকে প্রথম বৈঠক সে বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। ইসি গঠনের সার্চ কমিটিকে আওয়ামী লীগের খাস কমিটি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন তিনি। আওয়ামী বাকশালী চেতনার দ্বারা উদ্বুদ্ধ মুজিব কোট পরা লোকেরাই সরকারের সার্চ কমিটিতে থাকবেন। সেই সার্চ কমিটি হারিকেন দিয়ে খুঁজে খুঁজে মুজিব কোট পরা লোকদের বের করে আনবে। এটাকে সার্চ কমিটি না বলে বরং আওয়ামী খাস কমিটি বলাই যুক্তিযুক্ত মনে করি। রাজধানীতে স্থাপনা নির্মাণে এখন থেকে রাজুকের পাশাপাশি সিটি কর্পোরেশনেরও অনুমোদন নিতে হবে, এই কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। রাজধানীর জলাবদ্ধতা এবং অবৈধ খাল দখল নিয়ে সচিবালয়ে বৈঠক শেষে এই কথা জানিয়েছেন তিনি। এ সময় ঢাকা উত্তর সিটির মেয়র বলেন 17 ফেব্রুয়ারি থেকে খালের সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু হবে। সীমার মধ্যে কোনো স্থাপনা পড়লে তা ভেঙে ফেলা হবে। দক্ষিণ সিটির মেয়র জানিয়েছেন অতিবৃষ্টি হলেও 1 ঘন্টার মধ্যে পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও 100টির বেশি স্থান চিহ্নিত করা হয়েছে যেগুলোর জলাবদ্ধতা দূর করতে অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। যে কেউ যে কোনো রকম অবকাঠামো নির্মাণ করুক, স্থানীয় সরকার মন্ত্রণালয় করুক, আমার মন্ত্রণালয়, তারপরে দিয়ে আপনি আর অন্য যে কোনো মন্ত্রণালয় করুক, সিটি কর্পোরেশন থেকে একটা পারমিশন দিতে হবে। আর সিটি কর্পোরেশন দেওয়ার সময় পারমিশন একটা অফিসিয়ালি দিবে এবং দেওয়ার সময় সিটি কর্পোরেশনকে দায়িত্ব নিতে হবে যাতে নাকি ইন ফিউচার এই সিটির জন্য যেন কোনো আমরা কোনো দুর্ভাগ্যজনক কোনো পরিণতি না আসে। চলে গেলেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। তার বয়স হয়েছিল 92 বছর।
করোনায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে সকালে মারা যান তিনি। তার মৃত্যুতে ভারতে ঘোষণা করা হয়েছে 2 দিনের জাতীয় শোক। আর বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে হবে তার শেষকৃত্য। শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থেমে গেল সঙ্গীতের এক কিংবদন্তির পথচলা। করোনার সাথে 28 দিনের যুদ্ধ শেষে হেরে গেলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। জানুয়ারি মাসের শুরুতেই আক্রান্ত হন করোনায়। তখন থেকেই ভর্তি ছিলেন মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে। কিছুদিন পর করোনা নেগেটিভ হলেও ধরা পড়ে নিউমোনিয়া। এর মাঝে শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়, তবে শনিবার বিকেলে অবস্থার অবনতি হতে শুরু করে। রোববার সকাল 8:20 চিকিৎসকরা জানান তিনি আর নেই। আমাদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরা দেশে চলে গেছেন লতা মঙ্গেশকর। করোনা পরবর্তী জটিলতায় মৃত্যু হয় তার। হাসপাতাল থেকে লতার মরদেহ নেওয়া হয় জুহুর বাসভবনে। সেখানে ছুটে যাচ্ছেন রাজনীতিবিদ থেকে শুরু করে তার ভক্ত অনুরাগীরা। वो हमारे साथ रहे, बीच में रहे, बट अभी सबको जाना तो है, बट उनका जाना बहुत ही दुखदायक है। সঙ্গীতের এই কিংবদন্তির মৃত্যুতে শোকে স্তব্ধ গোটা ভারত। আগামীকাল পশ্চিমবঙ্গের সব সরকারি প্রতিষ্ঠান অর্ধদিবস বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বাইয়ের শিবাজি পার্কে লতার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। मुझे गर्व है कि हम इस युग में जन्मे हैं जिस युग में लता जी थीं, और ईश्वर की अनुकंपा भारत के ऊपर इसलिए भी मानता हूं कि ये कोई दैवीय संयोग है कि कल सरस्वती पूजा थी और आज उनकी विदाई हो गई। পাপিয়া সুলতানা, চ্যানেল 24। সুরের ব্যঞ্জনাই তার জীবন। কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের পরিচয় শুধু এতটুকুই যথেষ্ট। সঙ্গীতে শৈশবে যে যাত্রা শুরু হয়েছিল তার 7 দশক পর তা থেমেছে, তবে হাজারো গানের ভেতরে তিনি থাকবেন জীবন্ত। কেন ছিল তার কণ্ঠে। হোক বাংলা কিংবা হিন্দি অথবা ইংরেজি, দশকের পর দশক তার গানে বিমোহিত ছিল প্রজন্মের পর প্রজন্ম। কথা সুরের ব্যঞ্জনায় হয়ে উঠেছেন কিংবদন্তি তিনি লতা মঙ্গেশকর। যখন তাকে পরিচয় করিয়ে দেন শশধর মুখার্জির সাথে, তখন চিকন গলার অজুহাতে শহীদ সিনেমা থেকে বাদ দেয়া হয় তাকে। সে সময় গুলাম হায়দার ভবিষ্যৎবাণী করেছিলেন একদিন এই মেয়ের পায়ের নিচেই পড়ে থাকবেন সঙ্গীত পরিচালকরা। বাস্তবে তাই হয়েছিল। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি লতা মঙ্গেশকরের সম্মাননার ঝুলিতে যেমন আছে 1989 সালে পাওয়া দাদাসাহেব ফালকে পুরস্কার, তেমনি আছে 2001 সালে পাওয়া ভারতের সর্বোচ্চ সম্মাননা ভারতরত্ন। এছাড়া 2007 সালে ফ্রান্স সরকার তাকে ভূষিত করে ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা লেজিও লন্ডের অফিসার খেতাব।
দেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। সকালে রাজধানীর মিরপুরে জামিয়া সিদ্দিকিয়া নুরানি মহিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের টিকা দেওয়ার মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়। অন্য শিক্ষা প্রতিষ্ঠানের মতোই 12 থেকে 17 বছর বয়সী মাদ্রাসার শিক্ষার্থীদেরও দেওয়া হয় ফাইজারের টিকা। এর উপরের শিক্ষার্থীরা পেয়েছেন সিনোভ্যাক্সের টিকা। অন্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরাও এতদিন টিকা পেয়েছেন। বাকি ছিল কওমি শিক্ষার্থীরা। সন্ধ্যায় ভাসমান জনগোষ্ঠীর টিকা দেওয়ার কথা রয়েছে। সপ্তম ও শেষ ধাপে 138টি ইউপি নির্বাচনের ভোট কাল। কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। মধ্যরাতে শেষ হয়েছে নির্বাচনের প্রচারণা। আর এই ধাপে 6টিতে ভোট হবে ইভিএমে। নির্বাচনী নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য। এছাড়াও পঞ্চম ধাপের 25টি ইউনিয়নের সমভোট প্রাপ্ত সাধারণ ওয়ার্ডেও 7 ফেব্রুয়ারি পুনঃ ভোট অনুষ্ঠিত হবে। ভোটের সার্বিক প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নেদারল্যান্ডসের টিউলিপ এবার ফুটল যশোরের গদখালিতে, যা ফুলের রাজধানী যশোরে যোগ করেছে নতুন এক মাত্রা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে আগামী বছর থেকে কৃষক পর্যায়ে এটি ছড়িয়ে দেওয়া হবে। তৌহিদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন ইমরান হোসেন। বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস ঘিরে প্রতি বছর নতুন জাতের ফুল চাষ হয় ফুলের রাজ্য যশোরের গদখালিতে। গেল মাসে 5 শতক জমিতে পরীক্ষামূলকভাবে বপন করা হয় টিউলিপের বীজ। মাত্র 18 দিন পরই আসে ফুল, যা দেখতে এখন অনেকেই যাচ্ছেন সেখানে। অকেশনে যেমন ভালোবাসা দিবসে বা 31 যেটা বলে 1 জানুয়ারি, তাতেও এই ফুল বাইরে থেকে আসতো। তখন 120 টাকা থেকে 180 টাকা পর্যন্ত একটা ফুল বিক্রি করা যেত। নেদারল্যান্ডের মতন আসলে দেখা যায় কিনা সেই জন্য আসলে আমি এখনো বিক্রি শুরু করিনি, আমরা দেখছি। ফুলটার দাম অনেক বেশি, 120 টাকা করে বলছে। তারপরেও যেহেতু যশোরে প্রথম, বাসায় কিছু কিনে নিয়ে যাবো আর কি। ছবিতে দেখছি ফোনে, তবে কখনো সামনাসামনি দেখার ভাগ্য হয়নি। আজকে ফার্স্ট দেখলাম। গদখালি ফুল দেখতে এসেছিলাম, দেখলাম নতুন জাতের একটা ফুল, তাই এখানে ছবি তুললাম। ভাবছি বাসায় যাওয়ার সময় কিনে নিয়ে যাব। বাগান দেখতে আসছিলাম, কিন্তু এখানে দেখলাম টিউলিপ ফুল গাছটা আসলে খুব সুন্দর, ফুলগুলি আসলে খুব সুন্দর, অনেক ভালো লাগছে। কখনো দেখিনি গদখালি এই ফুলটা। চাহিদা থাকায় এ ফুল চাষে আগ্রহের কথা জানালেন কৃষকরা। ফুলটার নাকি বাজার দর অনেক ভালো এবং খুব মানসম্মত একটা ফুল। আমরা চাষের ফর্মুলা এগুলো একটু জানতে পারতাম, তা হয়তোবা এই ফুলটা নিয়েই আমরা বেশি বেশি করে কাজ করতে পারতাম। আমি একজন গোলাপ চাষি, আমার গোলাপের চাষ আছে। তো আমরা তো ফুলের ভিতরেই বড় হয়েছি, আমাদের জন্মই তো এখানে। তো এই টিউলিপগুলা আমারে খুব অবাক করে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে আগামী বছর থেকে কয়েক হেক্টর জমিতে আবাদ হবে টিউলিপের। যে সংরক্ষণ করতে পারি, আশা করছি আগামী 1-2 বছরের মধ্যে পুরো গদখালিতে হেক্টর জমিতে কিন্তু ফুলের টিউলিপ ফুলের আবাদ হবে। রোগ ব্যাধি সহ প্রোডাকশন টেকনোলজি, মার্কেটিং সার্বিক বিষয়ে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। টিউলিপের 1.5 শতাধিক জাতের মধ্যে গদখালিতে চাষ করা হচ্ছে 8 প্রজাতির। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর। ইজিফি ওয়েবভিত্তিক প্রতিষ্ঠানটি এখন তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ব্যবসার মাধ্যমে নিজেদের আত্মনির্ভরশীল করার। উদ্যোক্তারা বলছেন ধীরে ধীরে এর পরিধি বাড়ানো গেলে দুয়ার খুলবে অনলাইন ভিত্তিক ব্যবসার নতুন এক সম্ভাবনার। জুবাইর মঞ্জুরের রিপোর্ট, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। চলছে সেমিনার, শোনানো হচ্ছে তরুণদের দক্ষ আর আত্মনির্ভরশীল হয়ে সামনে এগিয়ে যাবার নানা গল্প আর কৌশল। চট্টগ্রামের আগ্রাবাদে হাইটেক পার্কে ওয়েবভিত্তিক প্রতিষ্ঠান ইজিফি, যারা স্বপ্ন দেখাচ্ছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পাশাপাশি শিক্ষার্থী এবং ব্লগারদের এমন একটি প্ল্যাটফর্মে যুক্ত করার, যাতে খুব সহজেই ওয়েবসাইট তৈরি করে যে কেউ পরিচালনা করতে পারবে তাদের বাণিজ্য। ওয়েবসাইটটাকে খুব সংক্ষেপে আমরা তাদের কাছে উপস্থাপন করি, যেন তাদেরকে কোনো হ্যাসলে যেতে না হয়। আমি যে প্ল্যাটফর্মটা পেয়েছি, এখানে দেখা হচ্ছে উইদাউট কোডিং আমি একটা ওয়েবসাইট পাচ্ছি। বিভিন্ন টেকনোলজিক্যাল যে ব্যাপারগুলা, ওগুলো আমার অনায়াসে শেখা হয়ে যাচ্ছে। বাংলাদেশ ছাড়াও ভারত, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যে এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন নানা পর্যায়ের 5 লাখেরও বেশি ব্যবহারকারী, যাদের অনেকেই ইজিফির ওয়েবসাইটের সাথে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি কিংবা পেজকে যুক্ত করে পরিচালনা করছেন বাণিজ্য।
পাচ্ছেন সফলতাও। আমার সাইট থেকে যখন কেউ একজন অর্ডার করে আমি ইজিভিতে নোটিফিকেশনটা পাচ্ছি, তো তাতে করে আমার কাস্টমারের সাথে সরাসরি ডিরেক্ট হ্যান্ডে কমিউনিকেশন হচ্ছে। এখানে আমার আনওয়ান্টেড কোনো কন্টেন্ট এসে আমার কনসেন্ট্রেশনটা রিমুভ করতে পারছে না। উদ্যোক্তারা বলছেন এমন প্ল্যাটফর্মে তরুণদের যত বেশি যুক্ত করা যাবে, দুয়ার খুলবে ব্যবসার নতুন সম্ভাবনার, যা সহায়ক হবে দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি দেশের অর্থনীতির চাকা সচলে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশ থেকে লক্ষাধিকের বেশি ফ্রিল্যান্সার অথবা নিজেরা কীভাবে জব করতে পারে সেই সুযোগটা সৃষ্টি হবে। আমরা চাই এই ক্ষেত্রে সরকারের যে উদ্যোগ, এখানে যেন আরও মানুষ এগিয়ে আসে। যুক্তরাষ্ট্র প্রবাসী দুই বাংলাদেশির আর্থিক সহযোগিতায় 2018 সালে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম। এবার খেলার খবর বিপিএল। কাল থেকে শুরু হচ্ছে সিলেট পর্ব। প্রথম দিন 2 ম্যাচ দুপুর 12:30টায় খেলবে কুমিল্লা বরিশাল, আর বিকেল 5:30টায় খেলবে স্বাগতিক সিলেট এবং খুলনা। সবগুলো দলই এরই মধ্যে পৌঁছেছে সিলেটে। অনুশীলনও করেছে। বরিশালের হয়ে রানে ফিরতে মরিয়া সাকিব আল হাসান, আর অনুশীলনে তাকে দেখা গেছে বিগ হিট করতে। কুমিল্লার সঙ্গে ম্যাচে দু দলের স্পিনের লড়াইটাও হবে রোমাঞ্চকর, কেননা একদিকে সাকিব মুজিব আর অন্যদিকে মঈন আলী সুনীল নারায়ণ। তবে চিন্তার নাম উইকেট, কেননা এই মাঠে স্বাধীনতা ক্লাব ক্রিকেটে খুব বেশি রানের দেখা মেলেনি। বিপিএলে প্রথম দেখায় বরিশালকে 63 রানে হারিয়েছিল কুমিল্লা। দর্শক, এই ছিল চ্যানেল 24-এর বিকেল 4টার খবরে। করোনার এই দুঃসময়ে অবশ্যই একটু পরপর স্যানিটাইজার, হ্যান্ড রাব বা সাবান দিয়ে হাত জীবাণুমুক্ত করুন। সেই সাথে মাস্ক পরুন এবং সুস্থ থাকুন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।